উদ্যমী রিপোর্টার হিসেবে ফিল্ডে কাজ করছেন, এবং এই শাপলা চত্বরে আমরা যতটুকু জানি আপনি দায়িত্বরত ছিলেন। সেদিন কি দেখেছিলেন আপনি? ধন্যবাদ বুরুল আহমেদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক ইসুই ভাই এবং আমাদের পিন্টু ভাইকে। আসলে বাংলাদেশের ইতিহাসে 2013 সালের 5ই মে এটা একটা মর্মন্তুদ বাকবদল ঘটিয়ে দিয়েছে। মানুষের, বিশ্বাসী মানুষের প্রতি তাদের ঈমান আকিদার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যে জেনোসাইড, সেই ঘটনাটা ঘটেছিল এই দিন। মূলত শাহবাগের কাউন্টার প্রোগ্রাম হিসেবে কিন্তু এই মতিঝিলের উত্থান। আপনারা জানেন যে এর আগে একটা বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটা কর্তৃত্ববাদী এবং এটাকে কি বলা হয়, সেটা হলো ন্যায়ভ্রষ্ট বিচার দিয়ে কিছু জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হবে, এই রাজনৈতিক মতলবকে সামনে রেখেই শাহবাগে প্রচ্ছন্ন সরকারি পৃষ্ঠপোষকতায় শাহবাগের এই সড়ক মোহনা দখল করে গণজাগরণ মঞ্চ, এখন গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা মূলত তদানীন্তন 14 দল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এদের যে সমস্ত সেকুলার ফ্রন্ট, তারা এদেশে ইসলামী সংগঠন, আন্দোলন, আলেম ওলামাদের বিরুদ্ধে একটা ক্রুসেড ঘোষণা করে। সেই ক্রুসেডের কাউন্টার হিসাবে সেখানে আপনি জানেন যে থাবা বাবা নামে বিভিন্ন রকম অনলাইনে বিভিন্ন ব্লগাররা এই ইসলামী ঈমান আকিদা ধর্মের বিরুদ্ধে তার একটা অবস্থান নেয়, যে কারণেই দেশে আলিম সমাজ, আপনারা জানেন যে হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন, আমি জানি না ইসলাম অরাজনৈতিক বলে কোনো শব্দ আছে কিনা, তারা এটার কাউন্টার হিসাবে ব্লাসফেমি অ্যাক্ট সহ 13 দফার দাবিতে তারা প্রথমত, আমার জানা মতে উনি হেফাজত নেতা এখানে আছেন, ওনাদের কর্মসূচিটা ছিল ঢাকা অবরোধ কর্মসূচি। সেই ঢাকা অবরোধ কর্মসূচি অনুযায়ী তারা রাজধানীর যে সমস্ত প্রবেশ পথ আছে, এদিকে টঙ্গী, এদিকে যাত্রাবাড়ি, এদিকে আমিন বাজার, এই জায়গাগুলো তারা অবস্থান বা কর্মসূচি পালন করবেন। পরবর্তীতে কোনো ফাঁদে পড়ে হলেই হোক, কোন কারণেই হোক, এই সমস্ত লোকদেরকে ঢাকার একদম জনবর্ধিষ্ণু এবং অফিস পাড়া, ব্যাংক পাড়া নামে খ্যাত একটি স্পর্শকাতর জায়গায় জমায়েত করা হলো এবং শুরু থেকে কিন্তু হামলা হচ্ছিল। এমন না যে এটা মতিঝিল আসার পরে হয়েছে, এটা মূলত তারা যখন বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে পথে পথে তাদের উপর হামলা হয়েছে। তখনই তাদের হাতে বার্তা পরিষ্কার থাকা উচিত ছিল যে এই আবাহন, এই জমায়েত করার যে আহ্বান, সেটার পিছনে সরকারের কোনো দুরভিসন্ধি আছে কিনা, সবগুলোকে একখানে এনে পিছিয়ে মারার কোনো মতলব আছে কিনা। যেহেতু তারা নিজেদেরকে রাজনৈতিক সংগঠন দাবি করেন এবং তাদের চিন্তার মধ্যে এই জাতীয় রাজনৈতিক যে অভিজ্ঞান, পর্যবেক্ষণ, তার কোনো ছাপ ছিল না, যে কারণে যে সমস্ত শিক্ষার্থীরা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ জনগণ তাদের ডাকে এসেছিলেন, অনেকটা সরল মনে সেখানে জড় হয়েছিল। বিষয়টা সরল মন, বিষয়টা তারা তাদের ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে, মত প্রকাশের স্বাধীনতার দিক দিয়ে তারা মনে করেছে যে এই জায়গাটা আসা দরকার, যে বাংলাদেশে সংঘবদ্ধভাবে যে কুসেটটা চলছে এর বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানো দরকার। এরকম রাজনৈতিক পরিচয় আসে নাই, তারা তাদের ধর্মীয় অধিকার এবং মত প্রকাশের অধিকার এগুলোকে বিবেচনা নিয়েই তারা এসেছিলেন। কিন্তু পথে পথে যখন হামলা হলো, এখানে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের এই বিচক্ষণতার ঘাটতি ছিল বলে আমি মনে করি। আজকে 13 বছর পরে এই কথাগুলো যদি বলা না হয়, ইতিহাসের অনেক কিছুই, যে যার ডাকে সবাই লোকজন রাস্তায় উঠোন পের হয়ে রাজপথে নেমেছেন, তাদের যানমালের নিরাপত্তার ক্ষেত্রে যদি তারা নির্বিকার থাকেন, করণীয়টা কি তারা যদি বুঝতে না পারেন, এই জাতীয় নেতৃত্বের প্রতি কিন্তু এক ধরনের মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয়। পরবর্তী তাদের ডাকে তারা কে আসবেন না আসবেন, যার কারণে দীর্ঘ 13 বছর এর পরবর্তীতে বাংলাদেশে কিন্তু এক ধরনের কর্তৃত্ববাদী দুঃশাসন চাপিয়ে বসছিল। শুধুমাত্র এই নেতৃত্বের যে অভিজ্ঞান, প্রজ্ঞা থাকা দরকার, সেই জায়গাগুলো তাদের সংকট ছিল। আরেকটাই বিষয় যেটা বলি সেটা হলো, আমি জানেন যে যেহেতু আমাদের তৎকালীন দিগন্ত টেলিভিশনের যে অফিসটা ছিল এই যে বিজয়নগরে, এবং আশপাশ থেকে যত সংঘাত সংঘর্ষ এখান দিয়েই যাচ্ছিল, আমাদের পক্ষে খুব সহজ ছিল। প্রথমত হলো মূল ইভেন্ট কভার করার জন্য মতিঝিলে যে সমস্ত মিডিয়া টিম থাকা দরকার, যেভাবে থাকা দরকার আমাদের সেই সমস্ত টিম ছিল। এর বাইরেও যে সমস্ত সংলগ্ন সড়ক অতিক্রম করে তারা ভেন্যুতে যাবেন, সেই জায়গাগুলোয় আমাদের ক্যামেরা ক্রু এবং অন্যান্য যারা টিম ওয়ার্ক করছেন ফিল্ডে, তারা সহজে
ধরে রাখতে পেরেছেন যে কারা হামলাকারী, লাশগুলো গুম করা হচ্ছে কিনা, হত্যা করা হচ্ছে, খুন করা হয়েছে। আপনি যদি আজকে 13 বছর পরে এই শাপলা চত্বরে যে ম্যাসাকার, সেই বিভীষিকা যদি আপনি বুঝতে চান, খুব সহজে আমি একটা পরিসংখ্যান দিই। সেটা হলো যে আপনার 5ই মে রাতে শুধুমাত্র এই শাহবাগে যে দুইটা অপারেশন হয়, একটার নাম ছিল অপারেশন ফ্লাশ আউট, আর একটা ছিল সিকিউর শাপলা। এই দুইটা নামে দুইটা অপারেশন হয় এবং এই দুইটা অপারেশনে 1,55,000 রাউন্ড গোলাবারুদ খরচ করা হয়েছিল। 1,55,000 গোলাবারুদ। এটা কিন্তু আমার হিসাব না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হিসাব। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী ওই দিন 80,000 টিয়ার শেল, 60,000 রাবার বুলেট, 15,000 শটগানের গুলি, 12,000 সাউন্ড গ্রেনেড, এর বাইরে প্রায় 400 ওই পিস্তল রিভলভারের যে গুলি, এগুলো তারা খরচ হয়েছে বলে সরকারিভাবে স্বীকারোক্তি দেওয়া হয়েছে। এগুলো বৈধ ছিল, হ্যাঁ, এগুলো বৈধ এগুলো ছিল। ব্যবহার করা হয়েছে। তা একটা জনাকীর্ণ লক্ষ লক্ষ জনগণের যেখানে সমাবেশ, সেই জায়গায় এই পরিমাণ মারণাস্ত্র যদি কেউ প্রয়োগ করে, সেখানে কি বিভৎসতা ঘটতে পারে, কি ব্লাডশেড ঘটতে পারে, এই বিষয়টা যারা এই আক্রান্ত হয়েছেন তারাও আসলে জাতির সামনে তুলে ধরতে পারেনি। কিন্তু অনেকে আবার অভিযোগ করে যে শুধু সরকারি বাহিনী না, সরকারি বাহিনী ছাড়াও সরকারি দলের পক্ষ থেকে ওখানে আমি সেটা বলেছি যে এই হিসাবটা হলো শুধু সরকারের বাহিনী যে অস্ত্র প্রয়োগ করেছে, এর বাইরে 14 দলের বিভিন্ন গ্রুপ এবং যারা এই ইসলামিক রাজনীতির বিরুদ্ধে যে সমস্ত পলিটিক্যাল কোয়ার্টার আছে, তাদের যে সমস্ত কালচারাল ব্রিগেড বলেন এবং যারা এনার্কি মেকার এবং ভাড়াটে সৈনিক এখানে কাজ করেছে, অতি উৎসাহে অনেকে এখানে এসে ভূমিকা রেখেছে। এই জাতীয় বিষয়গুলো আজও আনডিসকভার রয়ে গেছে এবং আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে কারা কারা এই দেশে এই গণহত্যার জন্য উস্কানিদাতার নির্দেশনা দিয়েছে, এই উস্কানির পিছনে কারা কাজ করেছে। আর যেটা আমরা ওই হেফাজত ইসলাম উপদেষ্টা ইউসুফ ভাইয়ের কাছে জানতে পারলাম, ওনাদের নিজস্ব সাংগঠনিকভাবে দলীয়ভাবে এই ঘটনা নিয়ে ওনারা নিজেরাই তদন্ত করেছেন এবং হতাহতের সংখ্যা নিরূপণ করেছেন। ওনাদের হিসাব অনুযায়ী হলো 131 জনের সুনির্দিষ্ট নাম ঠিকানা সহ তালিকা রয়েছে। তা আমি আশা করি ট্রাইব্যুনাল কেন হিসাব করলো না? এই যে 131 আর ট্রাইব্যুনাল বলেছে হলো ওই একদিন ওই এক রাতে এই ঢাকাতে আপনার 32 জন, নারায়ণগঞ্জে 20 জন এবং চট্টগ্রামে 5 জন নিহত হয়েছে। কিন্তু ট্রাইব্যুনালের কি উচিত ছিল না গুরুত্বপূর্ণ হেফাজত ইসলামের গুরুত্বপূর্ণ নেতা কর্মীর সাথে যোগাযোগ করা? ওনাদের কাছে যেহেতু তথ্য প্রমাণ রয়েছে, আমি মনে হয় যে তার ট্রাইব্যুনালে যদি ওনাদের এই তালিকাগুলো জমা দেন, আসলে কোনটা কোন ঘটনার সাথে হতাহতের ঘটনা ঘটেছে বা একই দিনে অন্য কোনো সহিংসতা আছে কিনা, কি কারণে ঘটনাগুলো ঘটেছে, তারা হয়তো ওই চার্জশিট দেওয়ার সময় এই সমস্ত সত্যাসত্য যাচাই করার সুযোগ পাবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে হেফাজত ইসলামের উচিত দ্রুততম সময় ট্রাইব্যুনালে আজকে যেহেতু তালিকাটা প্রকাশ করেছে 58 জনের, ওনারা সুনির্দিষ্ট 131 জনের যে তালিকা করেছে এটা দিয়ে দেখ। এর আগে জানেন যে 61 জনের এক নামের তালিকা প্রকাশ করেছিল মানবাধিকার সংস্থা অধিকার। এই কারণে তাদের এই তালিকার কারণে ওই আদিলুর রহমান সহ মোট 2 জনকে আটক করা হয়েছে। কিন্তু এইমাত্র যে আল্লামা আব্দুর রফ ইউসুফী তিনি সংখ্যা প্রকাশ করলেন যে এতদিন পরে যখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন আবার এই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রী তার পথে হাঁটবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে যে একটা হলো যে কখনো হবে না থেকে বিলম্ব হওয়াটা ভালো। হ্যাঁ, এতদিন তো অনিশ্চয়তা ছিল, বিলম্ব হলে বিচারটা হওয়া উচিত। আপনার ডিলে বেটার দেন নেভার। এই কারণে আমার মনে হয় যেহেতু একটা আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে, ট্রাইব্যুনালও তার স্বচ্ছতা প্রমাণ করার জন্য বিচার প্রক্রিয়াকে তারা দ্রুততর করবে এবং এই বিচার যদি করতে না পারে, ট্রাইব্যুনালের প্রতি মানুষের যে আস্থা এবং আরো অন্যান্য অনেক গুম কমিশনের বিভিন্ন বিষয় আসা, এগুলো নিয়ে যেহেতু রাজনীতি এখন এটা একটা বার্নিং ইস্যু হয়েছে এবং যারা সরকার যে সরকার গঠন করেছে এই সমস্ত বিষয়ে নিষ্পত্তি তারা করবেন বলেই তাদের রাজনৈতিক অঙ্গীকার আছে, আদর্শিক অঙ্গীকার আছে, নির্বাচন অঙ্গীকার আছে। অতএব এই বিষয়গুলো তারা করবেন এবং আসলে এখনো কিন্তু সমাজের পরতে পরতে, প্রশাসনের পরতে পরতে শাহবাগী বলেন এবং আগের এই ঘটনার পরম্পরার তাদের যে সমস্ত ছায়া রয়ে গেছে। আপনি জানেন আজকে জাতীয় জাদুঘরের নলিকান্ত ভট্টশালী যে মিলনায়তন, সেখানে এই বিষয়ে একটা প্রদর্শনী হওয়ার কথা ছিল। সেই প্রদর্শনীতে হেফাজত ইসলামের 13 দফা সহ আরো কিছু বিষয় প্রদর্শনীর কথা বলা হয়েছিল, কিন্তু ওখান থেকে বাধা দেওয়া হয়েছে। জানি না, আমি এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে এইটুকু তথ্য এসেছে, হয়তো আগামীকালে বিষয়টা তারা নিষ্পত্তি করে এই প্রদর্শনী করার ক্ষেত্রে এই আমলে যদি বাধা দেয়, এই তালিকা প্রকাশে যদি বাধা দেয়,
তাহলে সংকটটা কতটা গভীরে এটা হেফাজত নেতৃবৃন্দ বুঝতে পারছেন কিনা, এবং যারা এই বিচার প্রার্থী এই পরিবারগুলোর কি অবস্থা, তাদের ক্ষতিপূরণ পাবেন কিনা, আহত যারা আছেন তাদের চিকিৎসার কি অবস্থা রয়েছে, পরিবারগুলো কি অবস্থা রয়েছে, আজকে এত বছর পরে যদি আপনার ক্ষতিপূরণ ব্লেম করতে হয় সেটা কিভাবে হবে, এগুলো নিয়ে তাদের কোনো আইনি প্রক্রিয়া আছে কিনা, এগুলো আমার আসলে জানা নেই। তবে এই বিষয়গুলো যদি না করা হয় তাহলে বিচারের প্রতি মানুষের যে আস্থা, এটা এই চির ধরেছে, এই চিরটা আরো বড় হবে। জি, আমি যখনই কোনো দল তার আদর্শিক এবং রাজনৈতিক দেউলিয়াপনার শেষ পর্যায়ে চলে যায়, তখনই এই গণহত্যা বা গণনিপীড়নের জায়গায় তারা চলে যান। দ্বিতীয়ত হলো যেটা শরীফ ভাই বলেছেন, ইতিহাসের শিক্ষা হলো এই, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আরেকটা হলো টমাস মান, রাষ্ট্রবিজ্ঞানী, উনি বলেছেন রাজনীতি হচ্ছে বিধিলিপি। তা আমার জাতি কিভাবে চলবে, জনগণের নিয়তি কি হবে, এটা নির্ধারণ করে রাজনীতি। তা আমাদের দেশে যে এই রাজনৈতিক পরিবর্তন, বাকবদল, প্যারাডাইম শিফটিং যখন হয়, এর সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। বিচার প্রক্রিয়া বদলে যায়, মানুষ বদলে যায়, মানুষের ভালো থাকা না থাকা বদলে যায়, রাজনৈতিক অধিকার থাকবে কি থাকবে না সেই বিষয়গুলো বদলে যায়। একসঙ্গে আজকে শেষ মুহূর্তে যেহেতু অল্প সময়, আমি একটু আমাদের খুবই বাংলাদেশ রিলেভেন্ট যে ইস্যুগুলা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে এতদিন প্রথমত বামফ্রন্ট দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এরপরে টিএমসি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, আজকে সেখানে বিজেপির একটা অবস্থান হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে উনি ইস্তফা করবেন না, এখন উনি নির্বাচনে পরাজিত হন নাই, তাকে নির্বাচন কমিশন এবং সরকারিভাবে হারিয়ে দেওয়া হয়েছে। আসলে এই যে অনিশ্চয়তা এগুলো তৈরি হচ্ছে, এবং বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, বাংলাদেশের বন্ধু প্রতিবেশী একটা দেশ, যার সাথে আমার প্রায় 4000 সীমানা, এই জায়গাগুলোয় যদি কোনো উগ্রবাদী গোষ্ঠীর উত্থান ঘটে, এটা আমার দেশের রাজনীতি এবং জাতীয় নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং মানবিক পরিস্থিতি, ধন্যবাদ। আমরা প্রভাব ফেলতে পারে। ধন্যবাদ। আমি